In this video, we are going to talk about term papers. Term paper বলো, টিউটোরিয়াল বলো, যাই বলো, তোমাদের এখন কলেজ থেকে দিয়েছে, তো তোমাদের করতে হবে। I am going to talk about the component features of a term paper. কতগুলো পার্টস আছে একটা টার্ম পেপারের, সেটা নিয়ে আমি ডিটেইলভাবে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি তোমাদের এটাও বলবো যে ফ্রিতে বিবলিওগ্রাফি কী করে পেতে হয়। বিবলিওগ্রাফি হচ্ছে সেই সমস্ত বইয়ের লিস্ট যেগুলো ব্যবহার করে আমরা একটা টার্ম পেপার লিখি, সেটা কী করে ফ্রিতে বানাতে হয় আমি তোমাদের সেটাও শিখিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসি টার্ম পেপার কী সেই বিষয়ে। দেখো, টার্ম পেপার হচ্ছে আসলে প্রজেক্টের মতন একটা জিনিস, যেগুলো তোমরা স্কুলে প্রজেক্ট করতে, কলেজে উঠে আর এটাকে প্রজেক্ট বলা হয় না, এটাকে টার্ম পেপার বলা হয় বা টিউটোরিয়াল বলা হয়। তো এই হচ্ছে একটা টার্ম পেপার। সেকেন্ড কথা হচ্ছে এই টার্ম পেপারের লেন্থটা কতটা হবে, কতটা বড় হবে। দেখো, জেনারেলি এটা ভ্যারি করে ফ্রম কলেজ টু কলেজ, সুপারভাইজার টু সুপারভাইজার। কোনো কলেজে বা বেশিরভাগ কলেজেই মোটামুটি 800 ওয়ার্ড থেকে 1200 ওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখতে বলে। আমার কলেজে আমি যাদের সুপারভাইজার, আমি তাদেরকে জেনারেলি বলি 1000 শব্দের মধ্যে টার্ম পেপারটা রাখতে। তো এইটা হচ্ছে মোটামুটি লেংথ। 1000 শব্দ মানে হচ্ছে যদি তোমরা টাইপ করো তাহলে একটা A4 সাইজ শিটের মধ্যে মোটামুটি 300 শব্দ ধরা উচিত। So in that way, one side of a A4 sheet should be 300 words. উল্টো দিকটা করলে আরও 300 words, তাহলে 600 words হচ্ছে। আরেকটাও যদি পেজ করা হয় তাহলে আরও 300 ওয়ার্ড, মানে 900 words হচ্ছে। আরেকটা পেজ করলে 1200 words হচ্ছে। প্রিন্টেড যে পেপার আমরা প্রিন্ট আউট করব, সেই পেপারের এপিট ওপিট মিলিয়ে মোটামুটি 4 পেজ লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে একটা টার্ম পেপারের স্ট্যান্ডার্ড সাইজ। এরপরের যে প্রশ্নটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে হাউ মাচ মার্কস ডু উই হ্যাভ ইন আ টার্ম পেপার, কতটা নাম্বারের জন্য এটা, তো সেই জন্যই কতটা ইম্পর্টেন্ট সেটাও বুঝতে পারা যাবে। একটা টার্ম পেপার 15 মার্কসের হয়, তার মধ্যে 10 মার্কস তোমরা যেটা লিখবে, যেটা লিখছো টার্ম পেপারে, সেইটা 10 মার্কস এর মধ্যে কিছু একটা দেওয়া হবে তাতে, যতটা ভালো তুমি লিখবে। আর 5 নাম্বারের ওরাল নেওয়া হবে। তুমি নিজে যে টার্ম পেপারটা লিখেছো তার উপরেই একটা 5 নাম্বারের ওরাল নেওয়া হবে, যেটাকে ভাইভা বলা হয়। এটাই হায়ার স্টাডিজেরও নিয়ম। যে কোনো ক্ষেত্রে, এমফিলের ক্ষেত্রেও মানুষ যেটা নিজে লেখে সেটার ওপরই তাকে ভাইভা দিতে হয়। পিএইচডির ক্ষেত্রেও নিজে যে সেটা লিখবে সেটাতেই তাকে ভাইভা দিতে হবে। এই প্যাটার্নেই পুরো একদম গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি অবধি সেমভাবে চলবে, ঠিক আছে? নাও দ্য নেক্সট থিং ইজ, let us talk about the component parts of a term paper. কতগুলো অংশ আছে একটা টার্ম পেপারের, সেটা নিয়ে কথা বলা যাক। ছোট ছোট পার্টে আমরা একটা টার্ম পেপারকে ভাগ করতে পারি। একদম প্রথমেই আসা উচিত একটা কভার পেজ। এখন কভার পেজ হয়, তারপরে টাইটেল পেজ হয়। বেশিরভাগ কলেজে হয় কভার পেজ দিতে বলে বা টাইটেল পেজ দিতে বলে, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে বলে। আমি দুটোই একটু করে তোমাদের বলে দিচ্ছি যে এই দুটোর মানে কি বা কি হতে পারে। কভার পেজটা জেনারেলি যখন তোমরা প্রিন্ট করছো, সেটার ওপরে সবথেকে আগে বড় করে টপিকের নাম লেখা থাকা উচিত, তার নিচে কলেজের নাম লেখা থাকা উচিত, তার নিচে লেখা থাকবে সাবমিটেড বাই ইউ, মানে ইয়োর নেম, সাবমিটেড বাই তোমার নেম, তার নিচে সুপারভাইজারের নাম লেখা থাকবে। এই রকমভাবে একটা কভার পেজ জেনারেলি করে। আমি একটা কভার পেজের এক্সাম্পল পাশে দিচ্ছি, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা কভার পেজ মোটামুটি এইরকমভাবে করতে হয়। এরপরে আসছি আমরা টাইটেল পেজে। এমন অনেক কলেজ আছে যারা বলবে কভার পেজ লাগবে না, টাইটেল পেজ দিতে হবে। টাইটেল পেজটা কী বা কীভাবে? টাইটেল পেজটা হচ্ছে আগে তোমার নাম, তারপরে তোমার কলেজের নাম, তারপরে তোমার সেমেস্টার, তারপরে তোমার টপিকের নাম, তারপরে তোমার সুপারভাইজারের নাম। এই রকম এটা জেনারেলি পেজের লেফট হ্যান্ড সাইডে করে লিখতে হয়, একদম লেফট হ্যান্ড সাইডে কর্নার করে লিখতে হয়। এটা হচ্ছে টাইটেল পেজের স্ট্রাকচার। এইটার ঠিক নিচেই তারপরে আবার টাইটেল বলে লিখতে হয়, লিখে পেপারটা মোটামুটি শুরু হয়ে যায়। এটা হচ্ছে টাইটেল পেজ। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই প্রেফার করব বা বলবো, নিজের স্টুডেন্টদেরকেও আমি এটাই বলে থাকি কলেজেতে, যে সাধারণত একটা আলাদা পেজ করা ভালো, যেখানের মধ্যে লেখাটা মেনলি, মানে মেন বডিটা যেটা, সেটা শুরু হয়ে যাচ্ছে না,
আলাদা একটা পেজে প্রথমে সমস্ত কিছু তোমার নাম, কলেজের নাম, সিসি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এইগুলো একটা আলাদা পেজে লিখলে ভালো, এটা দেখতে অনেকটা ভালো লাগে। প্রেজেন্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো আলাদা একটা টাইটেল পেজ বা কভার পেজ করাটা অনেকটা ভালো। তারপরে মেইন পেপারে আমরা এইবার আসব। এইবার আমরা হয় কভার পেজ দিলাম বা টাইটেল পেজ দিলাম, বা কোনো কলেজ যদি অ্যালাউ করে তাহলে প্রথমে কভার পেজ দিলাম, তারপরে টাইটেল পেজ দিলাম, অর্থাৎ দুটোই দিলাম। তারপরে 3 নম্বর পেজে আমরা এলাম। 3 নম্বর পেজ বা 2 নম্বর পেজ, যদি আমাদের কভার পেজ না দিতে হয় তাহলে এটা 2 নম্বর পেজ। এখানে এসে আমাদের অ্যাকনলেজমেন্ট লিখতে হয়। নাও হোয়াট ইজ অ্যাকনলেজমেন্ট? দেখো, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে তুমি এই পেপারটা লিখতে গিয়ে যাদের কাছ থেকে হেল্প নিয়েছো তাদেরকে একটা সম্মান জানানো বা থ্যাংক ইউ বলা। দিস ইজ জেনারেলি নোন অ্যাজ অ্যাকনলেজমেন্ট। এটা লেখার একটা বিশেষ প্যাটার্ন আছে, সেটা হচ্ছে তোমার প্রথমেই নিজের সুপারভাইজারকে থ্যাংক ইউ বলতে হবে। আই উড লাইক টু থ্যাঙ্ক মাই সুপারভাইজার প্রফেসর, যা ওনার নাম হবে তাই। তারপরে তোমাকে নিজের ডিপার্টমেন্টের এইচওডিকে থ্যাংক ইউ বলতে হবে। তারপরে তোমার নিজের কলেজের প্রিন্সিপালকে থ্যাংক ইউ বলতে হবে। এগুলো করার পরে যদি তোমার মনে হয় ইউ ওয়ান্ট টু থ্যাংক ইউর পেরেন্টস অ্যাজ ওয়েল, তাহলে বাবা মার নামেও থ্যাংক ইউ লিখতে পারো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি সিগনিফিকেন্টভাবে তোমাকে কোনো হেল্প করে থাকে এটা লিখতে, তাহলে তাদের নামও তুমি লিখতে পারো। সো দিস ইজ হাউ ইউ শুড রাইট অ্যান অ্যাকনলেজমেন্ট। আগে কয়েকটা কথা আমাকে তোমাদের বলতে হবে। বিভিন্ন রকমের আরও রুলস আছে, মানে কি রকম প্যাটার্নে আমরা লিখব সেটার একটা বিশেষ রকমের কায়দা বা টেকনিক আছে। হোয়াট ইজ দ্যাট? দেখো, আমরা যখন ল্যাপটপে কিংবা কম্পিউটারে দেখি তখন দেখি যে অনেক রকমের ফন্ট আছে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি টার্ম পেপার লিখতে গেলে একটা ফন্ট আছে, সেটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান ফন্টেই আমাদেরকে কিন্তু পুরো টার্ম পেপারটা লিখতে হবে। এবং লেখার সাইজ কি হবে, মানে ফন্টের সাইজ কি হবে? ফন্টের সাইজ হবে 12 নাম্বার ফন্ট। এইটা হচ্ছে মোটামুটি ফন্টের সাইজ। সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড, ইয়োর এন্টায়ার পেপার শুড বি ইন টাইমস নিউ রোমান ফন্ট সাইজ 12। এইটা তোমরা একদম জেনে নাও, মুখস্থ করে ফেলো, কারণ যতদিন পর্যন্ত লেখাপড়া করতে থাকবে ইংলিশ অনার্সের সঙ্গে কানেক্টেড বা পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করলেও এই রকমভাবেই যে কোনো পেপার লেখা হয়। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রাইটিং আ পেপার। ওকে, টাইমস নিউ রোমান ফন্ট সাইজ 12। এইবার যখন আমরা 3 নম্বর পেজেতে এলাম বা 4 নম্বর পেজ, যাই হোক, মানে মাঝখানে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি লেখাটা স্টার্ট করব, এইবার এখানে আবার কিছু প্যাটার্ন আছে। এখানে প্রথম তোমাকে একবার লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট বলে একটা কথা দিয়ে শুরু করতে হবে। এই অ্যাবস্ট্রাক্টটা কি? এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যতটা মেইন পেপার লিখেছো সেই মেইন পেপার লিখবার একটা ছোট্ট সামারি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট। মানে যদি 800 বা 1200 ওয়ার্ডের একটা পেপার লেখো, যেখানে ধরো কীরকম ধরনের টপিক হয় জেনারেলি, সিসি 1 থেকে টপিক হলো ধরো বেউলফ অ্যাজ অ্যান এপিক, এটা একটা টপিক হতে পারে। তারপরে চসারের লেখা ক্যান্টারবেরি টেলস, অ্যানালিসিস অফ ক্যান্টারবেরি টেলস, এটা একটা এরকম টপিক হতে পারে সিসি 1 থেকে। সিসি 2 থেকে কী রকমের টপিক হতে পারে, ধরো দ্য ক্যারেক্টার অফ ইলিয়াড, কিংবা সোশ্যাল মেসেজ ইন পট অফ গোল্ড, এরকম ধরনের সিসি 2 থেকে কিছু টপিক হতে পারে। তো সেইগুলো ধরো তুমি 1000 কিংবা 1200 বা 800 এরকম কিছু একটা বড় করে তো পেপারটা লিখবে। এই পুরো পেপারটার একটা ছোট্ট সামারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটা একদম পেপারের স্টার্টিংয়েই থাকতে হবে। সেইটার মধ্যে একটা ছোট্ট করে সামারিতে লেখা থাকবে যে তোমার পুরো পেপারটাতে কী লেখা হয়েছে। এটা 150 থেকে 200 ওয়ার্ডের বেশি যেন না হয়। এবং এই পুরো লেখাটা টাইমস নিউ রোমান 12এই হবে, কিন্তু পুরোটা যেটা ইটালিক্স হয়ে যায়, এরকম বাঁকানো হাতের লেখায় এরকম বাঁকানো হবে এটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা এখনও পর্যন্ত যদি শুরু থেকে দেখি, তাহলে পেজ নাম্বার 1 হচ্ছে কভার পেজ, পেজ নাম্বার 2 হচ্ছে টাইটেল পেজ, পেজ নাম্বার 3 হচ্ছে অ্যাকনলেজমেন্ট, পেজ নাম্বার 4 হচ্ছে যেখান থেকে আমাদের এই মেন পেপারটা শুরু হলো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের জায়গাটা। অ্যাবস্ট্রাক্টের ঠিক পরেই আমাদেরকে লিখতে হবে কিওয়ার্ডস বলে একটা জিনিস। কিওয়ার্ডস হচ্ছে ছোটো ছোটো 5টা ছোটো ছোটো শব্দ মতন, 4টে বা 5টা। কিওয়ার্ডস মানে হচ্ছে এই পুরো পেপারটা লিখতে গিয়ে যেই ধরনের কথাবার্তা বারবার করে রিপিটেড হয়েছে পুরো পেপারের মধ্যে, তাকে বলে কিওয়ার্ডস।
যেমন এক্সাম্পল, আমরা যদি ইলিয়াডের ক্যারেক্টার নিয়ে একটা পেপার করি তাহলে তার কিওয়ার্ডস কীরকম হতে পারে? ধরো তার কিওয়ার্ডস হবে গ্রিস, হেলেন, ওয়ার, ট্রয়, এরকম ধরনের। কারণ এই ধরনের কথাগুলো আমরা বারবার ইলিয়াডের ক্যারেক্টার নিয়ে বলতে বলতে এই ধরনের কথাগুলো বারবার রিপিটেড হবে, এইগুলোকে বলে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসও যখন লেখা হবে টাইমস নিউ রোমানেই লেখা হবে, 12 সাইজ ফন্টেই লেখা হবে, কিন্তু এটাও আঁকা হাতের অক্ষরে লেখা থাকবে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডস দুটোই কিন্তু টাইমস নিউ রোমান 12 সাইজে লেখা এবং বাঁকানো। এই হচ্ছে পেপার স্টার্টিং, এইভাবে হলো, ঠিক আছে। এর ঠিক নিচে এইবার একটুখানি গ্যাপ দিয়ে আমরা ইন্ট্রোডাকশন শুরু করব, মানে হচ্ছে পেপারের মূল জায়গাটা যেখান থেকে লেখাটা স্টার্ট হলো তাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন। সেখান থেকে এবার এই ইন্ট্রোডাকশনটা অনেক ক্ষেত্রে অনেক প্রফেসররা তাদের স্টুডেন্টদেরকে বলেন যে ইন্ট্রোডাকশন কথাটা লিখতে হবে না, জাস্ট নতুন একটা প্যারাগ্রাফ স্টার্ট হলো মানেই আমরা বুঝতে পেরে যাব যে ওইটা হচ্ছে ইন্ট্রোডাকশন। কি এইটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করবে, তোমাদের সুপারভাইজার যেটা বলবেন সেটা তোমাদেরকে শুনতে হবে। আমি যাদের সুপারভাইজার আমি সেই সব ছাত্রদেরকে বলি যে তারা যেন ইন্ট্রোডাকশন কথাটা লেখে, তাহলে সুবিধে হয়। নাও let us think about what are the things that you should write in the introduction. এই ইন্ট্রোডাকশনের মধ্যে কী কী জিনিসপত্র লিখবে? দেখো, এই ইন্ট্রোডাকশনটা মোটামুটি 200-250 ওয়ার্ডসের হওয়া উচিত, তার চাইতে বেশি হওয়া উচিত নয়। এর মধ্যে আমরা কি কি দেখতে পাবো? এর মধ্যে হয়তো কবি বা লেখকের জীবন সম্পর্কে বেশ খানিকটা আমরা ওনার বায়োগ্রাফিক্যাল ডিটেলস দিলাম। দেন মেবি উই উইল রাইট অ্যাবাউট সাম আদার রাইটিংস বাই দিস পার্টিকুলার পোয়েট অর অথর, ইনি অন্য যেসব জিনিসপত্রগুলো লিখেছেন সেইগুলোর ব্যাপারে খানিক কথা বললাম, এইটা হতে পারে। আচ্ছা, তারপরে আমরা এই দুটো নিয়ে কথা বলবার পর ইন্ট্রোডাকশনের মধ্যেই এইবার আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা নিয়ে একটুখানি সেটার কথাগুলো বললাম। এটা কখন লেখা হয়েছে, এইটা যখন লেখা হয়েছে সেই সময় দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কী ছিল, এরকম একটা ব্যাকগ্রাউন্ড টাইপের করলাম। এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মোটামুটি 200-250 ওয়ার্ডসের মতন। এবার একটা প্যারাগ্রাফ চেঞ্জ হলো করে নেক্সট প্যারাগ্রাফে এলো। এই নেক্সট প্যারাগ্রাফে আসার মানেই হচ্ছে এইবার আমরা আসলে যেই টপিকটা চুজ করেছি সেই টপিক নিয়ে বলতে শুরু করব। এই সেকেন্ড প্যারাগ্রাফের মানে হচ্ছে তাই। কোনো কলেজে ছাত্রদেরকে বলা হয় যে প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা করে হেডিং দিতে, যাতে এক্স্যাক্টলি বুঝতে পারা যায় যে এই প্যারাগ্রাফে কী কী কথাবার্তা বলা হবে। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কোনো হেডিং না দিতে। যদি তোমাদের প্রফেসররা কোনো পার্টিকুলার টপিক মানে না মেনশন করে দেন যে হেডিং দাও, তাহলে হেডিং দেওয়ার দরকার নেই, শুধু একটাই ওপরের ইন্ট্রোডাকশন দেবে। আর যতগুলো তোমাদের মনে হবে এই পেপারের মধ্যে আলাদা আলাদা জিনিসপত্র আমি লিখছি, ততগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ করবে। যেমন যদি আমরা ক্যারেক্টার অফ ইলিয়াড নিয়েই কথা বলি, তাহলে প্রথমে আমরা ওই ইন্ট্রোডাকশনটাতে যা যা লেখা তো লিখলাম, পরের পার্টে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, যেমন ধরো মূল গল্পটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে সেটার একটা ছোট্ট সামারি তুমি দিলে, তারপরে কেন যুদ্ধটা শুরু হলো সেটাই একটা অন্য প্যারাগ্রাফে লিখলে, তারপরে ইলিয়াড কোন সময় থেকে রাগতে শুরু করলো এটা আর একটা প্যারাগ্রাফে দিলে, ইলিয়াড রেগে কী করলো এটা আর একটা প্যারাগ্রাফে দিলে, একদম লাস্টে দিলে যে এইগুলো থেকে আমরা বুঝতে পারছি দ্যাট ইলিয়াড ইজ আ পারসন লাইক দিস। একদম লাস্টে গিয়ে একটা কনক্লুশন দিতে হবে আমাদের। সেই কনক্লুশনের ক্ষেত্রেও সেম কথাই বলার। কিছু ক্ষেত্রে তোমরা কিছু প্রফেসর্স বলে দেন যে কনক্লুশন কথাটা লিখে তোমরা লাস্ট প্যারাগ্রাফটাতে কনক্লুশন লেখো। আবার কিছু ক্ষেত্রে অনেক প্রফেসররা বলেন না যে কনক্লুশন আলাদা করে লিখতে হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি আমার স্টুডেন্টদেরকে জেনারেলি এরকম কোনো বাধ্যতা নেই যে কনক্লুশন লিখতেই হবে কি না লিখতে হবে। এটা ওদের নিজেদের ইচ্ছে হলে কনক্লুশন বলে লিখে কনক্লুশন লিখবে, যদি না ইচ্ছে হয় না লিখবে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, আরও দু একটা খুব টেকনিক্যাল বিষয় আছে, সেইগুলো নিয়েও একটু আলোচনার ব্যাপার। কনক্লুশনের পরে বিবলিওগ্রাফি বলে একটা জিনিস আছে। সেই বিবলিওগ্রাফি মানে হচ্ছে যতগুলো বই পড়ে তোমরা এই পেপারটা লিখেছো সেই বইগুলোকে একটা বিশেষ রকম কায়দায় সাজিয়ে নিচে লেখা। অর্থাৎ তোমার পুরো পেপারটা, টার্ম পেপারটা লেখা শেষ হয়ে গেল, এবং যদি সেটা পেজের মধ্যিখানে শেষ হয় তাহলে ওই পেজে আর বিবলিওগ্রাফি কথাটা লিখতে পারবে না তুমি। আর একটা নতুন পেজ তুমি নিলে, সেখানটাতে ওপরে হেডিং দিলে বিবলিওগ্রাফি, এবং সেখানে তুমি
লিখলে যে এই বইগুলো থেকে আমি পড়ে মোটামুটি এই পেপারটা লিখেছি। এখন বিবলিওগ্রাফিটা লেখার ক্রিয়েট করার একটা বিশেষ রকমের পদ্ধতি আছে, যেমন কিনা আমাদেরকে যে কোনো একটা বইয়ের নাম লিখতে হলে আগে আমাদের ওই বইটাকে যিনি লিখেছেন সেই ব্যক্তির, সেই অথরের আগে সারনেম, বা যাকে আমরা বাংলাতে বলি টাইটেল, ওই সারনেম আগে দিতে হবে, তারপরে নাম দিতে হবে, তারপরে ফুল স্টপ দিয়ে তারপর বইয়ের নাম লিখতে হবে, তারপরে এটা লিখতে হবে যে ওই বইটা কোন শহরে পাবলিশ হয়েছে, কোন সালে পাবলিশ হয়েছে। এরকম ধরনের একটা প্যাটার্ন আছে। সেটা বিবলিওগ্রাফি কী করে তৈরি করতে হয় এটা নিয়ে না হয় একটা অন্য ভিডিও করতে পারা যাবে। আপাতত তোমরা যদি এমনিভাবে বুঝতে না পারো যে কীভাবে বিবলিওগ্রাফি করবে, তোমরা আমাকে নিচে দেওয়া নাম্বারে টেক্সট করতে পারো, আমি তোমাদেরকে বিবলিওগ্রাফিগুলো পাঠিয়ে দেবো, যেই ধরনের বই দেখে তোমরা মোটামুটি পড়লে তোমাদের টার্ম পেপারগুলো তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি বিবলিওগ্রাফির ব্যাপার। আর একটা জিনিস লাস্ট অবধি বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পেজ নাম্বার। এই যে পুরো টার্ম পেপারটা তোমরা লিখেছো, এই টার্ম পেপারে পেজ নাম্বার দেওয়ার একটা ব্যাপার হয়ে যাচ্ছে। পেজ নাম্বার দেওয়ার একটা বিশেষ রকমের টেকনিক আছে, সেটা হলো আমরা জেনারেলি এভাবে দেখব যে পেজ নাম্বারকে দেওয়া হবে প্রত্যেকটা পেজের ডান দিকের ওপরের কর্নারে, আপার রাইট সাইড কর্নারে পেজ নাম্বার দেওয়া হবে। এবং পেজ নাম্বার শুধু 1 2 3 4 করে দেওয়া হবে না, তুমি যে লিখবে তোমার যে সারনেম, সেই সারনেম লেখা হবে, তারপর পেজ নাম্বার দেওয়া হবে। যেরকম ধরে নাও এখন তোমার নাম যদি হয় হ্যারি পটার, তাহলে তোমার এই টার্ম পেপারের মধ্যে পেজ নাম্বারগুলোতে প্রত্যেকটা জায়গাতেই আমরা লিখব পটার 1, পটার 2, পটার 3 এরকমভাবে। তো পেজ নাম্বার এমনিভাবে দেওয়া হয় না, সারনেমের পাশে পাশে পেজ নাম্বার দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি একটা টার্ম পেপারের সমস্ত বিষয়বস্তু। এছাড়া তোমাদের যদি আরও কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে তোমরা টেক্সট করতে পারো, আমি তোমাদের বিবলিওগ্রাফিটা ফ্রিতে পাঠিয়ে দেবো, এবং বাকি কোনো কিছু অসুবিধা হলেও আমি তোমাদেরকে মোটামুটি একটু গাইড করে দিতে পারবো। তো গুড লাক টু অল অফ ইউ। আমি আশা করছি সকলের টার্ম পেপারই খুব ভালো করে হবে, অ্যান্ড অল দ্য বেস্ট।